আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আমরা একটা প্লেলিস্ট বানাচ্ছি। প্লেলিস্টে আসলে কি থাকতেছে, গত যে 12 বছরের যত এমসিকিউ আছে সব বোর্ডের মিলিয়ে আমরা একটা প্লেলিস্ট বানাবো। সুন্দর করে আমরা যত বোর্ডের এমসিকিউ আছে এমসিকিউ গুলা সলভ করব। অ্যান্ড এই যে এই প্লেলিস্টটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পাবা। অ্যান্ড তোমরা তোমাদের যে ওয়েবসাইট আছে, ক্লাসের ওয়েবসাইট, ওইখানে সুন্দর করে আমরা অ্যাড করে দিব। এখন আমাদের যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের আসলে উদ্দেশ্য কি? দেখো, এখানে আমরা যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করতেছি। উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচএসসি অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডমিশন। সো এটা আমাদের শুধুমাত্র যে ফার্স্ট টাইমার যারা এইচএসসি দিবে তাদের জন্য প্লেলিস্টটা এরকম না, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য আমাদের কাজে লাগবে। অ্যান্ড আমরা সবাই জানি বোর্ডে সেই এমসিকিউগুলাই থাকে, সেগুলো হচ্ছে 3 স্টার। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেনগুলো আমাদের বোর্ডে থাকে। অ্যান্ড আমরা শুধুমাত্র যে একটা কোশ্চেন সলভ করব এরকম না, আমরা ওইখানে আর কীরকম কোশ্চেন আসা পসিবল সব রকম আমরা দেখব, এবং আরও যদি কোনো ইনফরমেশন আমাদের ওই কোশ্চেনের সাথে জানতে হয় আমরা জেনে নিব। সো আমি তোমাদের এই যে দেখো, এইচএসসির জন্য যে এমসিকিউ, এইচএসসি অ্যাডমিশন দুইটারই কাজে লাগবে, এটা নিয়ে তো কাজ করতেছি। আরেকটা হচ্ছে তোমাদের জন্য যে সিকিউর সাজেশন, অর্থাৎ সিকিউর সি এবং ডি নাম্বার ঘতে যে প্রশ্নগুলো আসে। তো গত 12 বছরের আমি পুরো একটা সাজেশন তৈরি করেছি। ওই সাজেশনগুলা দেখবা বোটানি এবং আইসিটি অলরেডি শেষ হয়েছে, বাকিগুলোরও কাজ চলছে। তো ওইগুলা তোমরা হচ্ছে আমাদের রোড টু ডিএমসি এবং ডিএমসি স্টেশন দুই গ্রুপে পাবে, শেয়ার করা হয়েছে। এবং যদি তোমাদের পেতে অসুবিধা হয়, কারণ অনেক পোস্ট আসে তো নিচে চলে যায় আসলে, তো ওই সাজেশনটা তোমরা আমার পেজেও পেতে পারো, পেজে আমি শেয়ার দিয়ে রেখেছি। ঠিক আছে, তো চলো আমরা বেশি দেরি না করে শুরু করি। তো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন। তো এই চ্যাপ্টারে 100+ এমসিকিউ আসছে এইচএসসিতে। যদি আমরা এতগুলো এমসিকিউ কাভার করি, তোমরা সহজে বুঝতে পারতেছো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কাভার হয়ে যাবে। অ্যান্ড অনেক কোশ্চেন আমাদের এইচএসসিতে রিপিট আসছে। যে কোশ্চেনগুলো রিপিট আসছে আমরা ওগুলো রিপিট না করে একটা করে এমসিকিউ সেখান থেকে সিলেক্ট করেছি। তো একটা করে এমসিকিউ সিলেক্ট করাতেই আমাদের 100+ হয়ে গেছে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা কি বলছে, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ঠিক আছে, এখন কোষ ঝিল্লির ক্ষেত্রে কি দ্বিস্তরী কথাটা কি প্রযোজ্য? হ্যাঁ, কোষ ঝিল্লির ক্ষেত্রে আমরা জানি যে স্তর থাকে কয়টা, দুইটা। ত্রিস্তরী না, এটা হচ্ছে দ্বিস্তরী। এখানে বলা আছে কি ত্রিস্তরী, বাট এটা আমাদের ভুল, এটা হচ্ছে দ্বিস্তরী। তারপরে ভেদ্য। আচ্ছা, ভেদ্য মানে কি, যে সব রকম পদার্থ যদি ওই দিক দিয়ে ভেদ করতে পারে, কিন্তু কোষ ঝিল্লি দিয়ে কিন্তু সব রকম পদার্থ ভেদ করতে পারে না। তার মানে কি এটা হবে বৈষম্য ভেদ্য। আমার লেখাটা অতটাও সুন্দর না, ঠিক আছে। আচ্ছা, তোমরা বুঝতে পারলে হয়েছে। তাহলে ভেদ্য না, এটা হচ্ছে বৈষম্য ভেদ্য। এরপরে আমরা প্লাজমা ডেসমাটা যুক্ত। আচ্ছা, প্লাজমা ডেসমাটা শব্দটা দ্বারা কি বুঝাইতেছে এটা আমাদের অবশ্যই জানতে হবে, প্লাজমা ডেসমাটাটা কি, তাই না? তো দেখো, দুইটা কোষ যদি পাশাপাশি থাকে, ওর মাঝখানে অবশ্যই একটা মধ্যপর্দা থাকবে, তাই না? এখন মধ্যপর্দার ওপরে তোমার পেকটিন জাতীয় পদার্থ এগুলা জমা হয়। পেকটিন জাতীয় পদার্থ জমা হয়, দুই সাইডে মনে করো দুইটা কোষ আছে, পেকটিন জাতীয় পদার্থ জমা হয়েছে। ঠিক আছে, এই পেকটিন জাতীয় পদার্থ এগুলা জমা হয়ে তৈরি করে যে প্রাথমিক স্তর, না মধ্যপর্দা তৈরি হয় পেকটিন জাতীয় পদার্থ বা পেকটিক অ্যাসিডের নিয়ে। ঠিক আছে, এরপর যে প্রাথমিক স্তর, এখানে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয়ে তৈরি করে প্রাথমিক স্তর। এরপরে যে সেকেন্ডারি স্তর, সেটাতে কি থাকে, সেকেন্ডারি স্তরে থাকে সেলুলোজ অ্যান্ড লিগনিন। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম যে দুই পাশে দুইটা কোষ আছে। এখন কোষগুলোর মাঝখানে অবশ্যই একটা কি থাকবে, মধ্যপর্দা থাকবে, তাই না? এখন মধ্যপর্দা কি দ্বারা তৈরি হয়, মধ্যপর্দা পেকটিক অ্যাসিডের মাধ্যমে তৈরি হয় বা পেকটিন জাতীয় পদার্থের মাধ্যমে তৈরি হয়। এরপরে দেখো যে গ্রিন কালার যেটা, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক স্তর। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক স্তর। তাহলে এটা যদি হচ্ছে আমাদের মধ্যপর্দা হয়, এটা মধ্যপর্দা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্তর, আর এই যে লাস্টেরটা এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্তর। এবং দেখো তো যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, যে ফাঁকা জায়গায় মধ্যপর্দা ব্যতীত আর কিচ্ছু নাই, এটাকে বলা হয় কূপ বা পিট। ঠিক আছে, ইংলিশে বলা হয় পিট, বাংলায় বলা হয় কূপ।
এখন দুইটা কোষের যে কূপ বা পিঠ এটা যদি পাশাপাশি থাকে, যে মুখোমুখি থাকে, এটাকে বলা হয় পিট পেয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ পেয়ার। যেহেতু দুইটা আছে এই জন্য এটাকে পেয়ার শব্দটাই ব্যবহার করা হয়েছে। তো দেখো দুইটা কোষ যদি এই যে পিট পেয়ারের মাধ্যমে এই যে একটা নালাকার একটা তাদের মধ্যে সংযোগ তৈরি হয়েছে, এই যে সংযোগটা, এই সংযোগটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। ঠিক আছে, এই যে সংযোগ, এই সংযোগটাকে তাহলে কি বলা হয়? সংযোগটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই যে সংযোগ, এই সংযোগ, এই সংযোগটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি? তাহলে হচ্ছে প্রথমে মধ্যপর্দা তৈরি হয় পেকটিক অ্যাসিড বা পেকটিন জাতীয় পদার্থ দ্বারা। এরপরে গ্রিন কালার, বা গ্রিন কালার না, এই যে একটু ফ্যাকাশে একটা কালার দেখতে পাইতেছো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্তর। এটা হচ্ছে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলোর সমন্বয়ে তৈরি হয়। এরপরে যে সেকেন্ডারি স্তরটা আছে এটা তৈরি হয় সেলুলোজ এবং লিগনিন দ্বারা। এখন এখানে কি তৈরি হয়? পিট তৈরি হয়, এবং দুইটা পিট যদি মুখোমুখি থাকে এটাকে বলা হয় পিট পেয়ার। এবং দুইটা কোষের মধ্যে এই যে এটার মাধ্যমে সংযোগ হয়েছে না, এই পিট পেয়ারের মাধ্যমে সংযোগ হয়েছে। সো যেটার মাধ্যমে সংযোগ হয়, এই পিট পেয়ারের মাধ্যমে যে সংযোগ হইতেছে এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তো অবশ্যই এটা হচ্ছে কোষ ঝিল্লি না, এটা হচ্ছে যত কিছু আমরা এটা পড়লাম এটা হচ্ছে কোষ প্রাচীরের অংশ। ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে এটা ফিগারটা, এই ফিগারটা হচ্ছে কোষ প্রাচীরের। সো এটা কিন্তু আমাদের কোষ ঝিল্লির কোনো অংশই হতে পারে না, তাই না? তাহলে একটাই থাকে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। ঠিক আছে, আমরা জানি যে কোষ ঝিল্লি হচ্ছে স্থিতিস্থাপক। ঠিক আছে, সো আমাদের দেখো সবগুলাই সলভ করা শেষ। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে কোষ প্রাচীরে। এরপরে আমরা হচ্ছে নেক্সট এমসিকিউটাতে আসি। তাহলে কারেক্ট অ্যান্সার কি? স্থিতিস্থাপক। এরপরে কোষ আবিষ্কার করেন কে? এখানে দেখো তো কয়েকটা আমাদের অপশন আছে। প্রথম হচ্ছে লিওয়েন হুক। লিওয়েন হুক কি করছে? লিওয়েন হুক হচ্ছে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজোলজি এটার জনক। ঠিক আছে, লিওয়েন হুক হচ্ছে ব্যাকটেরিওলজি প্লাস প্রোটোজোলজির জনক। এটা হচ্ছে লিওয়েন হুক। এরপরে দেখো এরপরে আমাদের এই যে রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন তাহলে কোন কি কাজ করছিল? রবার্ট ব্রাউন হচ্ছে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তিনি আবিষ্কার করছে এবং নামকরণ করছে। ঠিক আছে, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করছে এবং নামকরণ করছে। এরপরে চার্লস রবার্ট ডারউইন। ডারউইন ইনি কি করছে? ডারউইন আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা প্রদান করছে। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, মানে তিনি হচ্ছে ইভলিউশনের সাথে জড়িত। ঠিক আছে, ডারউইন হচ্ছে ইভলিউশনের সাথে জড়িত। এরপরে রবার্ট হুক, রবার্ট হুক কি করছে? কোষ আবিষ্কার করছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? রবার্ট হুক। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু এমসিকিউ জেনে গেলাম। শুধুমাত্র আমরা যখন এমসিকিউ সলভ করব খেয়াল রাখবো যেটা কারেক্ট অ্যান্সার শুধুমাত্র যে সেই অ্যান্সারটা আমরা জেনে নিব এরকম না। পরীক্ষার হলে যে ওইটাই আসবে, অ্যাডমিশনে যে ওইটাই আসবে এরকম কিন্তু না। ঠিক আছে, বাকি যে অপশনগুলো আছে ওই অপশনগুলোতে কি বোঝাইতেছে বা ওই অপশনগুলো থেকে কোন ইনফরমেশনটা আছে এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আসো, আদিকোষী জীব কোনটি? আচ্ছা, আদিকোষী এবং প্রকৃতকোষী, তাই না? আমরা জানি যে মনেরা যে রাজ্যটা আছে, মনেরা রাজ্য, ঠিক আছে, মনেরা রাজ্য, এই রাজ্যটা পুরোটাই হচ্ছে আদিকোষী। আদিকোষী। আচ্ছা, মনেরা রাজ্য হচ্ছে আদিকোষী, এবং মনেরা রাজ্যে বা আদিকোষী এইটার মধ্যে কি কি পড়ে? মনেরা রাজ্যের মধ্যে, এটার মধ্যে উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা, প্লাস ব্যাকটেরিয়া। যত ব্যাকটেরিয়া আছে সবগুলা হচ্ছে এই মনেরা রাজ্যের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখি যে আদিকোষী জীব কোনটি, কোথায় আমরা ব্যাকটেরিয়া আছে একটু খুঁজি। ব্যাকটেরিয়া নাই,
কি আছে, মাইক্রোপ্লাজমা। এই যে দেখো মাইক্রোপ্লাজমা, এই মাইক্রোপ্লাজমাটা হচ্ছে আদিকোষী। এখন কথা হচ্ছে এখানে আর কি কি আমাদের জানার জন্য এমসিকিউ আছে, কি কি আছে এখানে দেখো। এখানে বলছে যে অ্যামিবা, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম, তারপর হচ্ছে ইস্ট, তাই না? এই যে ইস্ট যেটা দেখতেছি আমরা, ইস্টটা কি আমরা সবাই জানি, ইস্টটা হচ্ছে একটা ছত্রাক, তাই তো। তারপরে অ্যামিবা আর হচ্ছে প্লাজমোডিয়াম, এই দুইটা কি, প্লাজমোডিয়াম এবং অ্যামিবা, এটা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে প্লাজমোডিয়াম এবং হচ্ছে অ্যামিবা। প্রোটো লিখলাম, বাকিটা বুঝে নিও, ঠিক আছে। তাহলে মনের রাজ্যের যে মাইক্রোপ্লাজমা এবং ব্যাকটেরিয়া আছে এরা হচ্ছে আদিকোষী, আর বাকি যারা আছে এখানে তারা সবগুলো হচ্ছে প্রকৃতকোষী। আচ্ছা, নেক্সটে আমরা যাই, কোনটি আদিকোষী। এখানে আমরা একটু আগে পড়লাম যে ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা এগুলো হচ্ছে আদিকোষী, তাই না? আমাদেরকে ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমাটা তাহলে খুঁজতে হবে। আচ্ছা, এখানে দেখো তো, যদি আমরা রিক্সিয়া দেখি, রিক্সিয়া কি, রিক্সিয়া হচ্ছে একটা টেরিডোফাইটা, টেরিডোফাইট। কিভাবে এমসিকিউ সলভ করতে হবে তোমরা কিন্তু শিখে নাও, ঠিক আছে? এভাবে কিন্তু এমসিকিউ গুলা সলভ করে তোমরা আগাবে, তাহলে দেখবে যে একটা এমসিকিউ থেকে অনেক তোমরা ইনফরমেশন জেনে গেছো। মিউকর, মিউকরটা হচ্ছে ছত্রাক। এরপরে আসো, এরপরে আমাদের আছে উলোথ্রিক্স, এটা হচ্ছে শৈবাল। আচ্ছা, লাস্টে যে ইকোলাই আছে, ইকোলাইটা কি, ইকোলাই হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। তাহলে যেহেতু ব্যাকটেরিয়া আমরা একটু আগে পড়ছি, ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা হচ্ছে আদিকোষী, তাহলে ইকোলাই হচ্ছে আদিকোষী। দেন মধ্য পর্দায় অধিক পরিমাণ থাকে কোনটা? দেখো আমরা যদি স্লাইডের একটু ব্যাকে আসি, প্রথমটায় আসি এটার অ্যান্সার করার জন্য, এই যে স্লাইডটাতে আসি, তাহলে আমরা কিন্তু পুরোটাই ভালোভাবে বুঝে যাব, ঠিক আছে। দেখো দুইটা কোষের মাঝখানে কি তৈরি হয়, টেলোফেজ পর্যায়ে এই যে মধ্য পর্দা তৈরি হয়। এই মধ্য পর্দা তৈরি হয় পেকটিন জাতীয় পদার্থ বা পেকটিক অ্যাসিড দ্বারা। এই যে মধ্য পর্দা দেখতেছো, এই মধ্য পর্দাটা হচ্ছে পেকটিন জাতীয় পদার্থ বা পেকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে তৈরি হয়। এরপরে দেখো, এরপরে যে স্তরটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি স্তর। এই যেটা, এটা হচ্ছে প্রাইমারি স্তর বা প্রাথমিক স্তর। এই প্রাথমিক স্তর কি দ্বারা তৈরি হয়? প্রাথমিক স্তর তৈরি হয় সেলুলোজ, হিমোসেলুলোজ, আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এরপরে যে সেকেন্ডারি স্তর, এটা তৈরি হয় হচ্ছে সেলুলোজ এবং লিগনিন দ্বারা, ঠিক আছে। তাহলে মধ্যপর্দা, মধ্যপর্দা কি দ্বারা তৈরি হয়? পেকটিক অ্যাসিড বা পেকটিন জাতীয় পদার্থ। আচ্ছা, মধ্যপর্দায় তাহলে কি থাকে অধিক পরিমাণে? মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এখন আমি তোমাদেরকে একটু লিখে দেই যে তাহলে প্রাথমিক স্তরে কি থাকে। প্রাথমিক, প্রাথমিক স্তর, আরেকটা বললাম সেকেন্ডারি স্তর। ঠিক আছে, প্রাথমিক স্তর এবং সেকেন্ডারি স্তর। তাহলে প্রাথমিক স্তরে কি থাকে? প্রাথমিক স্তরে থাকে সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, হেমি দ্বারা হেমি লিখে রাখলাম, ঠিক আছে, হেমিসেলুলোজ। এরপরে কি থাকে? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এটা কোথায় থাকে? প্রাথমিক স্তরে। এবং সেকেন্ডারি স্তর, এখানে কি থাকে? সেলুলোজ। এখনই সাথে সাথে তোমরা এটা পড়ে ফেলো, ঠিক আছে, মুখস্থ করে ফেলো। সেলুলোজ, এর সাথে কি থাকবে? লিগনিন, লিগনিন, ঠিক আছে, সেলুলোজ এবং লিগনিন থাকে সেকেন্ডারি স্তরে। এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, জীবনের ভৌত ভিত্তি কোনটা? ঠিক আছে, জীবনের ভৌত ভিত্তি কোনটা? এটার অ্যান্সার আমরা সবাই জানি, সবারই জানা, জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম, তাই না? জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম। এখন দেখো তো, একটা যদি আমরা উদ্ভিদ কোষ চিন্তা করি, উদ্ভিদ কোষ চিন্তা করে আমরা জানি যে প্রাণী কোষের কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এখন প্রাণী কোষের তাহলে কোষ ঝিল্লি সহ ভিতরে যা কিছু থাকবে কোষের সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ, মানে নির্জীব পদার্থ বাদ দিয়ে, ঠিক আছে। এখন তাহলে উদ্ভিদ কোষের কোন মেজর অংশটা প্রোটোপ্লাজমের অংশ নয়? কোশ্চেনটা হয়তো বুঝতে পারছো, প্রোটোপ্লাজমের অংশ নয় এরকম একটা মেজর অর্গান বা হচ্ছে তোমার মেজর পার্ট কি, ঠিক আছে, উদ্ভিদ কোষের, সেটা কি? সেটা হচ্ছে
কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীরটা হচ্ছে মৃত, ঠিক আছে? কোষ প্রাচীরটা হচ্ছে আমাদের মৃত। আর কোষ প্রাচীর শুধু কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যাবে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমে নয়? ঠিক আছে, কোনটা সাইটোপ্লাজমে থাকে না? আমরা জানি রাইবোজোম সাইটোপ্লাজমে অঙ্গাণু, এটাও অঙ্গাণু, গোলগি বডি অঙ্গাণু। এই যে দেখো ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু কোথায় থাকে? ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। তাহলে দেখো তো, তাহলে বাকি সবগুলো সাইটোপ্লাজমে আর এটা থাকে নিউক্লিয়াসে, তাহলে সাইটোপ্লাজমের অংশ নয় নিউক্লিয়াস, বা নিউক্লিয়াসে যেটা আছে আর কি ক্রোমাটিন। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশ তরল? আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? এই যে দেখো ফ্লুইড, এই ফ্লুইডের মতন কাজ করে কে? ফ্লুইডের মতন কাজ করে লিপিড। আচ্ছা, আর এখানে দেখো মোজাইক, মোজাইকের মতন কে কাজ করে, বা হচ্ছে মোজাইকের মতন কে থাকে? মোজাইকের মতন থাকে হচ্ছে প্রোটিন, মানে লিপিড স্তরের মাঝে মাঝে মোজাইকের মতন করে প্রোটিন ডেপোজিশন হয় বা প্রোটিন জমা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, কিসের মতন কাজ করে, বা কোন অংশটা? তরল অংশটা। তাহলে তরল অংশটা কোনটা হবে? তরল অংশটা হবে লিপিড, ঠিক আছে? আর যে প্রোটিনটা, প্রোটিনটা হচ্ছে মোজাইক। আচ্ছা, এরপরে দেখো গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন কোন উপাদান দিয়ে? গ্লাইকোক্যালিক্স গঠিত হয় গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। এখন দেখো কোথায় গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন আছে? এই যে দেখো এখানে আছে গ্লাইকোলিপিড, এখানে আছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এই যে গ্লাইকোলিপিড এটা কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে তোমাদের কার্বোহাইড্রেট এবং লিপিড দ্বারা, ঠিক আছে? এবং গ্লাইকোপ্রোটিন এটা তৈরি হয়েছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দ্বারা, এবং এই দুইটা একসাথে আবার কি তৈরি করছে? গ্লাইকোক্যালিক্স তৈরি করছে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের খাঁজ সৃষ্টির জন্য দায়ী কে? ঠিক আছে, কোনটা খাঁজ সৃষ্টির জন্য দায়ী প্লাজমা মেমব্রেনে? এখন দেখো, আচ্ছা এটার আনসার আমরা জানি যে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন মায়োসিনটা কিভাবে খাঁজ সৃষ্টি করে? প্রথমে অ্যাক্টিন প্লাস মায়োসিন, এটা কোথায়, মানে এই দশাটা, মানে এই জিনিসটা কোথায় ঘটে জানো? এটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে যখন চলে, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই ঘটনাটা ঘটে। অ্যাক্টিন এবং মায়োসিন বা অ্যাক্টিন মায়োসিন দুইটা একসাথে মিলে কি গঠন করবে? দুইটা একসাথে মিলে একটা রিং স্ট্রাকচার গঠন করবে, ঠিক আছে? দুইটা একসাথে মিলে একটা প্রথমে রিং স্ট্রাকচার প্রদান করবে। আচ্ছা, এই রিং স্ট্রাকচারটা কি করবে? এই অ্যাক্টিন মায়োসিন মিলে যে রিং স্ট্রাকচার তৈরি হয়েছে, এই রিং স্ট্রাকচারটা ওই যে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে খাঁজ সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? এটা হবে হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। আচ্ছা, এরপরে কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আমরা জানি যে অঙ্গাণুগুলো যেগুলো থাকে, অঙ্গাণুগুলো সবগুলাই সজীব, তাই না? অঙ্গাণুগুলো সবগুলাই সজীব। তাহলে লাইসোজোম একটা অঙ্গাণু, প্লাস্টিড একটা অঙ্গাণু, রাইবোজোম একটা অঙ্গাণু, তাহলে এগুলো সবগুলো কি সজীব? তাহলে নির্জীব কোনটা? নির্জীব হচ্ছে এনজাইম, ঠিক আছে? নির্জীব হচ্ছে এনজাইম। আর যে অঙ্গাণুগুলো থাকে, অঙ্গাণুগুলা অঙ্গাণুগুলো কিসের পার্ট? অঙ্গাণুগুলো হচ্ছে প্রোটোপ্লাজমের পার্ট। আচ্ছা, আর প্রোটোপ্লাজমের পার্ট মানে কি? সে কি হবে? জীবিত হবে, তাই না? আচ্ছা, তাহলে নির্জীব কোনটা? এনজাইম। এরপরে দেখো কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? আমরা জানি সাইটোপ্লাজমের প্রধান কাজ হচ্ছে সবগুলো অঙ্গাণুকে সে ধরে রাখে, ঠিক আছে? এরপরে নিউক্লিওপ্লাজমের একটা কাজ আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনজাইমের আধার হিসেবে কাজ করে। এনজাইমের আধার। এরপরে গ্লাইঅক্সিজোম লিপিড এবং প্রোটিন জমা করে রাখে এবং শক্তি প্রদান করে, মানে শক্তি উৎপন্ন করে গ্লাইঅক্সিজোম, ঠিক আছে? এই যে কোষ গহ্বর দেখতেছো, কোষ গহ্বর কি করে?
কোষ গহ্বর সে পিএইচ রক্ষা করে। আরেকটা কাজ সে করে যেটা আমাদের জন্য জানা প্রয়োজন, সেটা কি? পিএইচ রক্ষা করার সাথে পানি সাম্যতা বজায় রাখে। কোষের যে পানি সাম্যতা সে বজায় রাখে, এবং যত বজ্র পদার্থগুলো আছে সবগুলা এই কোষ গহ্বরে এসে জমা হয়। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কোষ গহ্বর। আচ্ছা, পরে যাই আমরা। রাইবোজোম এর নাম কে প্রস্তাব করেন? রাইবোজোম নামটা কে প্রস্তাব করেন? ঠিক আছে, এখানে অনেকগুলো আমরা এমসিকিউ দেখতেছি, সবগুলা বিজ্ঞানী। কে কোন কাজ করছে এটা আমরা একটু দেখে ফেলি। তাহলে অ্যালবার্ট ক্লড, ইনি কি করছে? ইনি হচ্ছে রাইবোজোমের নাম মাইক্রোজোম রাখার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে দেখো জর্জ প্যালেড, ইনি কি করছে? ইনি প্রথম রাইবোজোমটা দেখতে পাইছে। ঠিক আছে, মানে জর্জ প্যালেড তোমার রাইবোজোম ধরতে গেলে আবিষ্কার করছে। জর্জ প্যালেড ইনি হচ্ছে রাইবোজোম আবিষ্কার করছে। এরপরে এখানে দেখতে পাইতেছো রিচার্ড বি রবার্টস, ইনি কি করছে? ইনি প্রথম নামকরণ করছে। ঠিক আছে, ইনি প্রথম নামকরণ করছে রাইবোজোম। তাহলে ক্রিশ্চিয়ান ডি দুবে ইনি কি করছে? তাহলে ইনার সম্বন্ধে আমাদের জানতে হবে, তাই না? ইনি যেটা করছে, ইনি হচ্ছে আমাদের যে লাইসোজোম আছে, লাইসোজোমের নামকরণ করছে। তাহলে তোমার পরীক্ষার জন্য যে তোমার এটাই দিবে, এই এমসিকিউটাই দিবে, এটা কিন্তু কোনো কথা না। ঠিক আছে, এখানে যে অপশনগুলো আছে সবগুলো সম্বন্ধে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমাদের জানা জরুরি। ঠিক আছে, যেরকম দুবে কি করছে? দুবের সাথে লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোম শব্দটা কার সাথে জড়িত? দুবে। আচ্ছা, এরপরে এইচএস রাইবোজোম উপ এককগুলো কি কি? আচ্ছা, আমাদের রাইবোজোম হচ্ছে একটা রাইবোজোমের যে উপ একক আছে, উপ এককগুলা কি কি? যদি এইচটিএস আমরা বলি, দুই প্রকার আছে, একটা হচ্ছে এইচটিএস আর একটা হচ্ছে 70S, তাই তো? এখন এই যে এইচটিএস, এটা হচ্ছে যে উন্নত প্রাণী যারা প্রকৃত কোষী সে তাদের থাকে এইচটিএস, এবং 70S যেটা সেটা হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন তাহলে এইচটিএস এটা কিভাবে গঠিত হয়েছে? এটা দুইটা উপ একক নিয়ে গঠিত হয়েছে, একটা হচ্ছে 60S প্লাস 40S, এবং 70S এটা 50S প্লাস 30S, এই উপ এককগুলো মিলে 70S গঠন করছে। ঠিক আছে, তাহলে এই যে 80S এটা কি? প্রকৃত কোষে, আর আদি কোষে 70S। তাহলে এখন এটাতে কি বলছে? 80S এ কি থাকবে? অবশ্যই 60 এবং 40, তাহলে 60 এবং 40, এই তো অ্যান্সার আমাদের। আচ্ছা, এরপরে কোনটি আদিকোষী রাইবোজোমের উপ একক? আদিকোষে কি থাকে? আদিকোষে থাকে হচ্ছে 70S। এখন 70S কিভাবে গঠন করে? 50S প্লাস 30S। তাহলে 50S এবং 30S কোথায় আছে? এই যে 50S এবং 30S আছে। আচ্ছা, একটু উপ একক যদি 30S হয়, তাহলে দেখো একই কোশ্চেন ঘুরে ফিরে অনেকভাবে থাকতে পারে। ঠিক আছে, একটা যদি 30S হয় তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি 30S এর সাথে কার সম্পর্ক? 50S। তাহলে এই যে দেখো 50S। এরপরে কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটা, আবার দেখো একটা ছিল 30, তাহলে আরেকটা হয়েছে 50। এখন একটা যদি 40 হয় আরেকটা কত হবে? 60S। কত সহজ দেখছো? যদি আমরা জাস্ট ধরতে পারি যেখানে কি চাইছে, তাহলে সবগুলো এমসিকিউ আমাদের শুধুমাত্র প্রথমে যে দুইটা আমরা ইকুয়েশন লিখলাম ওই দুইটা ইকুয়েশন দ্বারাই সলভ করা পসিবল। এখন দেখো সব ধরনের কোষে পাওয়া যায় কোনটা? ঠিক আছে, সব ধরনের কোষে যেটা পাওয়া যাবে, সব ধরনের কোষে কোনটা পাওয়া যাবে? অবশ্যই যেটা সার্বজনীন হবে। ঠিক আছে না, সার্বজনীন, সেটা তো সব কোষে পাওয়া যাবে। এখন আমাদের কোষে উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, আদি কোষ বলো, প্রকৃত কোষ বলো, সবগুলা কোষে একটা অঙ্গাণু একদম কমন, সবার ক্ষেত্রেই পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য ওটাকে বলা হয় সার্বজনীন। সেটা কোনটা? রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোমটা হচ্ছে সার্বজনীন, কারণ সব কোষে পাওয়া যায়। প্রকৃত কোষ, আদি কোষ, তারপর হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সবার ক্ষেত্রে পাওয়া যায়। এখন বাকি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জাস্ট জানি আমরা। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। এরপরে লাইসোজোমে কি ঘটে? অটোলাইসিস ঘটে। ঠিক আছে, লাইসোজোমে অটোলাইসিস ঘটে।
তারপর হচ্ছে অটোফ্যাগির মাধ্যমে সে নিজেকেই ধ্বংস করে ফেলতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটাকে বলে আত্মঘাতী অঙ্গাণু, এটাকে কি বলে, আত্মঘাতী অঙ্গাণু বা সুইসাইডাল ব্যাগ, ঠিক আছে। তাহলে এটার সাথে সুইসাইডাল বা আত্মঘাতী এই শব্দটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আত্মঘাতী। এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তির রূপান্তর করে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তির রূপান্তর করে। শক্তির রূপান্তর বলতে কি বোঝায়? শক্তির রূপান্তর বলতে আমরা জানি ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়, তাই না? এখন এই যে সূর্যের যে আলোটা ইউজ করতেছে সে, এটা হচ্ছে সৌরশক্তি। আর যে খাদ্যটা সে উৎপাদন করতেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, এটা হচ্ছে রাসায়নিক শক্তি। তাহলে সে সৌরশক্তি এক প্রকারের শক্তি, যেটাকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, ঠিক আছে। তাহলে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। আর এখানে যে আমরা এমসিকিউটা পড়লাম, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এরপর দেখো কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? আমরা সবাই জানি প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। দেখো রাইবোজোমে আসলে কি ঘটে? রাইবোজোমে এমআরএনএ আর হচ্ছে টিআরএনএ, ঠিক আছে। এমআরএনএ এবং টিআরএনএ, এই এমআরএনএ কি করে? এমআরএনএ তোমার ডিএনএ থেকে তথ্যটা নিয়ে আসে যে কোন রকমের প্রোটিন তৈরি করা হবে। টিআরএনএ কি করে? টিআরএনএ ওই তথ্য অনুযায়ী, এমআরএনএ এর তথ্য অনুযায়ী সে কোন প্রকার অ্যামিনো অ্যাসিড লাগবে বা কোন অ্যামিনো অ্যাসিডটা লাগবে সেটা সে নিয়ে আসে। এরপর এমআরএনএ এবং টিআরএনএ ওই আন্তঃক্রিয়া, যে তাদের যে আন্তঃক্রিয়া, এই আন্তঃক্রিয়াটা কোথায় ঘটে? রাইবোজোমে ঘটে, ঠিক আছে। তার মানে কি, প্রোটিন যে সংশ্লেষ হবে, প্রোটিন যে সিনথেসিস হবে, এটার স্থানটা কোথায়? রাইবোজোম, ঠিক আছে। এটার স্থানটা কোথায়? রাইবোজোম। রাইবোজোমটা তাহলে ওই স্থানটা প্রদান করতেছে। আর এখানে এমআরএনএ কি করতেছে? ডিএনএ থেকে ইনফরমেশনটা নিয়ে আসতেছে। আর টিআরএনএ কি করতেছে? ওই ইনফরমেশন অনুযায়ী কোন অ্যামিনো অ্যাসিডটা প্রয়োজন সেটা আনতেছে। তাহলে এভাবে তারা কি করতেছে? রাইবোজোমে প্রোটিন তৈরি করতেছে। তাহলে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ করে যে অঙ্গাণুটি, আবার একই জিনিস রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, এরপরে দেখো কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? ঝিল্লিবদ্ধ নয়। আচ্ছা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয় বলছে, তাই না? আমরা জানি যে প্রকৃত কোষে যেসব অঙ্গাণু থাকে সবগুলো ঝিল্লিবদ্ধ, মানে ঝিল্লি থাকে, তাই না? তাহলে পারক্সিজোম, গোলজি বডি, লাইসোজোম, এগুলো সবগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ। এখন যেটা আসলে আদি কোষে থাকে রাইবোজোম, রাইবোজোমটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। আদি কোষে তো থাকে, তাই না? যেহেতু আদি কোষে থাকে, এই জন্য সে ঝিল্লিবদ্ধ নয়। এরপর দেখো রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটা? আচ্ছা, রাইবোজোম কিছু হচ্ছে রাসায়নিক নিয়ে তৈরি। সেটা কি? সে প্রোটিন, আরএনএ, তারপর হচ্ছে আরএনএস এনজাইম, এটা হচ্ছে আরএনএস এনজাইম, ঠিক আছে। তারপরে কিছু আয়ন, এই আয়ন, এগুলো নিয়ে তোমার হচ্ছে রাইবোজোম গঠিত। এখন এগুলোর মধ্যে কোনটা অপশনে আছে দেখি তো আমরা। এই যে দেখো আরএনএ, তাই না? আরএনএ অপশনটাতে আছে, ঠিক আছে। আরএনএ যেহেতু অপশনে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি কি নিয়ে গঠিত? প্রোটিন, আরএনএ, আরএনএস এনজাইম আর কিছু আয়ন। আয়নের মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন আছে, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটিকে বলা হয়? এখন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাই না? রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর, ঠিক আছে। এখানে দেখো এই যে গোলজি বস্তু বা গোলজি বডি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলজি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন এই গোলজি বস্তুতে তাহলে কি ঘটে? যে এই যে মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, যে স্যাকারাইড গুলো আছে, এই স্যাকারাইড গুলোর সংশ্লেষণ ঘটে কোথায়? গোলজি বস্তুতে, ঠিক আছে। সংশ্লেষণ ঘটে মনোস্যাকারাইড বা পলিস্যাকারাইড, এই স্যাকারাইড গুলো সংশ্লেষণ ঘটে তোমার গোলজি বস্তুতে। আচ্ছা, আর স্যাকারাইড যেগুলো আছে, এই স্যাকারাইডটা হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? এই জন্য এটাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এরপর আসো পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে? আচ্ছা, কোষের মৃত্যু যে শব্দটা আছে, যে মৃত্যু, কোষের যে মৃত্যু, এটা হচ্ছে দুই রকমের, তাই না? কোষের মৃত্যু হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্টোসিস,
আর এটা কি নেক্রোসিস। আচ্ছা, অ্যাপোপ্টোসিস আর এটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস যেটা, অ্যাপোপ্টোসিস হচ্ছে তোমার কোষ নিয়ন্ত্রিত মৃত্যু, কোষ নিজে নিয়ন্ত্রণ করতেছে মৃত্যুটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর যে নেক্রোসিস আছে, নেক্রোসিস হচ্ছে পুষ্টির যে অভাবজনিত কারণে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কি বলছে, পুষ্টির অভাবজনিত কারণে মৃত্যু, তাহলে ওটাকে কি বলা হবে, ওটাকে বলা হবে হচ্ছে নেক্রোসিস। এই যে দেখো নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কি, অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষ নিয়ন্ত্রিত মৃত্যু। আচ্ছা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? আচ্ছা, রাইবোজোম কি করে? প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোম কি করে? লাইসোজোম হচ্ছে যে তোমার হচ্ছে অটোফ্যাগি বা অটোলাইসিসের মাধ্যমে কোষের যে অঙ্গাণুগুলা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে বজ্র পদার্থ যেগুলো আছে এগুলা সে ধ্বংস করে দেয়, তাই তো। তারপরে মাইক্রোটিবিউলস কি করে? মাইক্রোটিবিউলস হচ্ছে তার সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল তৈরি করে, কোষীয় কঙ্কাল তৈরি করে। আচ্ছা, কোষীয় কঙ্কাল তৈরি করে দিয়ে সে কি করে? তার সে যে অঙ্গাণুগুলো আছে অঙ্গাণুগুলোর মুভমেন্ট বা চলাচলে সাহায্য করে। এই যে গোলজি বস্তু, যেটা গোলজি বস্তুটা হচ্ছে তোমার কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইক্রোটিবিউলস কি করে? অঙ্গাণুর চলাচল। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে এই যে লাইসোজোম, অটোফ্যাগি বলছি, রাইবোজোম, এটা সম্বন্ধেও আমরা পড়ছি, এর আগে পড়ে আসলাম। এরপর দেখো লাইসোজোম কে প্রথম আবিষ্কার করেন? এখন লাইসোজোমের আবিষ্কারক, এটা কিন্তু আমরা আগে একটা স্লাইডে পড়ে আসছি, দেখছো? তাহলে কোশ্চেনগুলো কিভাবে ঘুরে আসতেছে, তোমাকে সবগুলা যে অপশন আছে অপশনগুলা সম্বন্ধে অ্যান্সারটা জেনে রাখতে হবে, তাহলে কিন্তু কোনো কোশ্চেনে তোমার আটকাবে না। তাহলে লাইসোজোম কে প্রথম আবিষ্কার করে এটা আমরা জানি, দুবে দুবে প্রথম লাইসোজোম আবিষ্কার করে। এখন বাকিগুলোকে আমাদের জানতে হবে না? এই যে বাকিগুলো জানলে কিন্তু আমাদের আরো এমসিকিউ পড়া হয়ে যাবে। এই যে দেখো গোলজি, এই গোলগি ইনার নাম অনুসারে কিন্তু গোলগি বডি বা গোলজি বস্তু নামটা রাখা হয়েছে, ঠিক আছে, ক্যামিলো গোলগি। তাহলে এটা কি গোলগি বডি। আচ্ছা, তারপরে দেখো রবার্ট ব্রাউন। এই রবার্ট হুক ইনি কি করছে? কোষ আবিষ্কার করছে, তাই না? আচ্ছা, তাহলে লাইসোজোম আবিষ্কার কে করছে? দুবে। এরপর আসো, নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? অটোলাইসিস ঘটায় কোনটা? আমরা সবাই জানি লাইসোজোম, তাই না? অটোলাইসিস ঘটায়। আর কি কি এখান থেকে জানতে হবে? অটোলাইসিসের সাথে সাথে আর কি করে? এটাকে অটোফ্যাগি বলে, অটোফ্যাগি, আর নিজেকে ভক্ষণ করতেছে, তাই না? এই ক্যারেক্টারের জন্য, তার নাম কি হয়েছে? সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল অর্গান বা আত্মঘাতী, আত্মঘাতী, ঠিক আছে, আত্মঘাতী, আত্মঘাতী শব্দ অথবা সুইসাইডাল শব্দ যেখানেই পাবো সেখানে আমরা দেখাবো কি? লাইসোজোম। এখন কথা হচ্ছে, এই আত্মঘাতী বা অটোফ্যাগি এই বৈশিষ্ট্যটা সে কিভাবে দেখায়? তার মধ্যে কিছু এনজাইম আছে, তাই না? ওই এনজাইমটার মাধ্যমেই সে এই বৈশিষ্ট্যটা দেখাইতেছে। এই এনজাইমটার নাম হচ্ছে অ্যাসিড হাইড্রোলেস, ঠিক আছে, অ্যাসিড হাইড্রোলেস। এই এনজাইমটার মাধ্যমে সে সবকিছু ভক্ষণ করে ফেলতে পারতেছে, তাই না? হাইড্রোলেজ এনজাইমের মাধ্যমে সে সবকিছু ধ্বংস করে ফেলতেছে, ভক্ষণ করে ফেলতেছে। আচ্ছা, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? আবার একই কথা, লাইসোজোম। এরপর দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু যেটা থাকে এটার নাম কি? ঠিক আছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। আচ্ছা, যে অমসৃণ যেটা আছে সেটা কেন অমসৃণ? কারণ এর গায়ে দানাদার কিছু বস্তু লেগে থাকে বা দানাদার কিছু পদার্থ লেগে থাকে, মানে যে দানাদার যেটা দেখা যায় সেটা কি? সেটা হচ্ছে রাইবোজোম, সেটা হচ্ছে রাইবোজোম। আর যেটা মসৃণ সে তার গায়ে রাইবোজোম থাকে না। তাহলে এটার ক্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাইবোজোম। আচ্ছা, এরপর দেখো, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? অন্য নাম নয় তার মানে কি বাকিগুলা তার অন্য নাম, যেরকম সার্কোজোম তার অন্য নাম, ঠিক আছে, বায়োব্লাস্ট, ঠিক আছে, এটাও তার অন্য নাম,
ফিলা, এটাও তার অন্য নাম। ফিলা নামকরণ কে করছে জানো? ফ্লেমিং। ফ্লেমিং নামকরণ করছে ফিলা। আচ্ছা, এই যে দেখো মাইটোব্লাস্ট, এটা তার অন্য নাম না। তাহলে সবগুলো অঙ্গাণুর আরেকটা নাম কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আরেকটা নাম কি এটা আমাদের জানতে হবে, এবং কোন অঙ্গাণুটি কে আবিষ্কার করছে এটা আমরা কয়েকটা কিন্তু পড়ে আসলাম। এই কয়েকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি মাইটোব্লাস্টটা অন্য অঙ্গাণু না? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এই যে মাইটোব্লাস্ট, যেটা অন্য নাম না। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেহেতু নয়, নেগেটিভ অ্যান্সার চাইছেন। আচ্ছা, এরপরে দেখো শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটা? শক্তি উৎপাদন কোনটা? মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস বলা হয়, তাই না? আচ্ছা, এরপরে এনার্জি কারেন্সি শব্দটি কোন অঙ্গাণুর সাথে জড়িত? আবার একই কথা, মাইটোকন্ড্রিয়ন। এখানে দেখো মাইটোকন্ড্রিয়ন, এই কন্ড্রিয়ন এটা হচ্ছে কিন্তু একবাচক শব্দ, ঠিক আছে? এটা কি সিঙ্গুলার, মানে এক বচন এটা, আর বহু বচনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা? আবার শক্তি উৎপাদনকারী, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপর দেখো কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ঠিক আছে, ডিএনএ বহনকারী অঙ্গাণু। আচ্ছা, ডিএনএ কোথায় থাকে তাহলে? গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম কোনোটাইতে না, ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে কি থাকে জানো? মাইটোকন্ড্রিয়াতে থাকে বৃত্তাকার ডিএনএ, যেটা আদিকোষী একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? ব্যাকটেরিয়ায় পাওয়া যায় যে প্লাজমিড, যেটা প্লাজমিডটা কিন্তু নিজেও বৃত্তাকার ডিএনএ। এখন বৃত্তাকার ডিএনএ আরেকটা কি থাকে? রাইবোজোম থাকে। বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। আর কোথায় পাওয়া যাবে এরকম জিনিস? আর কোথায় দেখা যায় এরকম জিনিস? আরেকটা অঙ্গাণুতে দেখা যায়, ঠিক আছে? আরেকটা অঙ্গাণুতে দেখা যায়, সেটা কোথায়? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যেটা মানে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টেও কিন্তু এরকম বৃত্তাকার ডিএনএ, রাইবোজোম দেখা যায়। আচ্ছা, নিচের কোনটি বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বৃত্তাকার ডিএনএ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে এন্ডোসিমবায়ন্ট বলা হয় কোনটিকে? কি বলা হয়েছে এখানে? এন্ডোসিমবায়ন্ট। তাহলে এন্ডোসিমবায়োসিস প্রক্রিয়াটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এন্ডোসিমবায়োসিস। আচ্ছা, এন্ডোসিমবায়োসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটাতে বলা হয়েছে যে তোমার যে প্রকৃত কোষী আছে, প্রকৃত কোষী হয়তো, মানে এটা একটা ধারণা, ঠিক আছে? এটা কিন্তু একটা প্রুভড কোনো কিছু না, এটা একটা থিওরি বলতে পারো। আর থিওরিটা প্রুভড হলে কিন্তু ল হয়। তো এটার মাধ্যমে কি বলা হয়েছে, মনে করো এটা একটা তোমার হচ্ছে প্রকৃত কোষী, ঠিক আছে? এটার মাধ্যমে বলা হয়েছে যে একটা প্রকৃত কোষী, একটা প্রকৃত কোষ, সে কি করছে জানো? সে হচ্ছে, এটা মনে করো একটা ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো একটা প্রক্রিয়ায়, মানে ভক্ষণ, সে তোমার যে প্রকৃত কোষ আছে, সে কি করছে? এই ব্যাকটেরিয়া এবং এই ক্লোরোপ্লাস্টকে ভক্ষণ করছে, ঠিক আছে? ভক্ষণ করছে। এই ভক্ষণ করার মাধ্যমে সে কি করছে? ভক্ষণ করে এই যে দুইটা ব্যাকটেরিয়া ছিল, এটাকে সে পার্মানেন্ট তার অঙ্গাণু তৈরি করে ফেলছে, মানে তার পার্মানেন্ট একটা বা স্থায়ী একটা তার অস্তিত্ব তৈরি করে ফেলছে বা অংশ তৈরি করে ফেলছে, ঠিক আছে? তো এই যে মাইটোকন্ড্রিয়া, এটাকে একটা ব্যাকটেরিয়া, মানে তাকে স্বাধীনভাবে একটা ব্যাকটেরিয়া ধরা হয়েছিল। তাহলে তার কাজ কি ছিল? তার কাজ ছিল যে শক্তি উৎপাদন করা, ঠিক আছে? তার মধ্যে এমন কিছু প্রক্রিয়া ঘটেছিল যার ফলে শক্তি উৎপাদন হতো। ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যার ফলে শক্তি রূপান্তর বা সালোক সংশ্লেষণ ঘটতেছিল। তো ওই দুইটা ব্যাকটেরিয়াকে যখন ভক্ষণ করে নিজের একটা পার্মানেন্ট বা স্থায়ী অংশ তৈরি করে ফেললো প্রকৃত কোষটা, তখন তার মধ্যে কি হবে? মাইটোকন্ড্রিয়া যে কাজটা করবে, সে কাজের সুবিধা কে পাবে? প্রকৃত কোষটা পাবে। ক্লোরোপ্লাস্ট যে কাজটা করে, তার সুবিধা কে পাবে? প্রকৃত কোষ পাবে। এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিমবায়োসিস। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এন্ডোসিমবায়োসিস। সিম্বায়োসিস। আচ্ছা, আর এন্ডোসিমবায়োসিসের মাধ্যমে এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট প্রকৃত কোষের
একটা অংশ হয়ে গেছে, স্থায়ী অংশ হয়ে গেছে, এই জন্য এদেরকে বলা হয় এন্ডোসিমবায়ন্ট। তাহলে এন্ডোসিমবায়ন্ট কোনটা হবে? মাইটোকন্ড্রিয়া। এরপর আসো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়া, এবং এর মাধ্যমে কি হয়? শক্তি উৎপাদন হয়। আচ্ছা, কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা, এগুলো আমরা কোথায় পাই? এগুলো পাই হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টে। এখানে একটা জিনিস জানতে হবে আমাদের, দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরে তুমি হচ্ছে এরকম একটা করে ব্যাগের মতন অংশ দেখতে পাবা, ঠিক আছে? এরকম ব্যাগের মতন, থলের মতন অংশ দেখতে পাবা। তো এই যে দেখো প্রত্যেকটা যে যে থলের মতন অংশ দেখতে পাইতেছো না, এটাকে বলা হয় থাইলাকয়েড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। এটাকে বলা হয় থাইলাকয়েড। এবং অনেকগুলো থাইলাকয়েড মিলে এই যে পুরো যে অংশটা, অনেকগুলো থাইলাকয়েড মিলে যে পুরো যে অংশটা গঠন করছে, এটাকে বলা হয় গ্রানাম। দেখো গ্রানাম কেন? এটা সিঙ্গুলার, একটা এরকম গ্রানাম তৈরি হয়েছে। এরকম অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো মিলে তৈরি হয় গ্রানা, যেহেতু প্লুরাল, প্লুরালটা হচ্ছে গ্রানা। এখন এই যে গ্রানামগুলো বা গ্রানাগুলো একে অপরের সাথে কিন্তু কানেক্টেড থাকে, একে অপরের সাথে কানেক্টেড থাকে। তোমরা যদি ফিগারটা দেখো বইয়ে, ফিগারটাতে ভালোভাবে বুঝতে পারবে একে অপরের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই যে গ্রানাম থাইলাকয়েডের ভিতরে একটা প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠগুলোতেই, এই প্রকোষ্ঠের ভিতরেই, এই প্রকোষ্ঠের ভিতরে কিন্তু তোমার ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপর হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো থাকে, ঠিক আছে? দিয়ে এগুলোকে একসাথে কি বলে জানো? এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোম কি দ্বারা তৈরি? কোয়ান্টোজোম হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল, তারপর হচ্ছে ক্যারোটিন, তারপর হচ্ছে জ্যান্থোফিল, ঠিক আছে? জ্যান্থোফিল, এগুলো মিলে তৈরি করে কোয়ান্টোজোম। কোথায়? এই যে থাইলাকয়েড প্রকোষ্ঠের ভিতরে। তাহলে স্ট্রাকচারটা কি? ক্লোরোফিলের ভেতরে এরকম যে থলের মতন অংশ, এটাকে বলে থাইলাকয়েড। অনেকগুলো থলে একসাথে মিলে তৈরি করে গ্রানাম, সিঙ্গুলার, আর প্লুরাল হলে ওটাকে বলবো আমরা গ্রানা। গ্রানামগুলো বা গ্রানাগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে। এখন থাইলাকয়েডের ভিতরে যে ফাঁকা জায়গা, এটাকে বলে প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের মধ্যে থাকে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম কি দ্বারা তৈরি হয়? ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো মিলে একসাথে মিলে তৈরি করা হচ্ছে কোয়ান্টোজোম। এরপরে থাইলাকয়েড, গ্রানাম এটা বাদ দিয়ে বাকি যে অংশটা, বাকি অংশটাকে বলা হয় ধাত্র পদার্থ, যেটা এটাকে বলা হয় স্ট্রোমা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ট্রোমা। তাহলে দেখি তো আমরা নেক্সট আর কি কি এমসিকিউ আছে। নিচের কোনটিতে থাইলাকয়েড থাকে? ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, এখানে একটা টি হবে, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এরপরে দেখো ক্ল্যামিডোমোনাস এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? আচ্ছা, এই শৈবালগুলার এক একটার ক্লোরোপ্লাস্ট এক এক রকম, তাই না? এখন মনে রাখতে হবে কিভাবে? তোমরা তো অনেকবার ভুলে যাও। এখন আমি এটা যেভাবে মনে রাখতাম তোমাদেরকে একটু শিখাই দিই। দেখো ক্ল্যামিডোমোনাস, এটা হচ্ছে পেয়ালা আকৃতির, পেয়ালা আকৃতির। আচ্ছা, পেয়ালা আকৃতির, এটা আমি কেমনে মনে রাখতাম? এটা এই যে চায়ের মতন একটা উচ্চারণ আসতেছে না? চায়ের মতন একটা উচ্চারণ আসতেছে। তো চা আমরা কোথায় খাই? পেয়ালাতে খাই, ঠিক আছে? তো এইখান থেকে আমি মনে রাখছি পেয়ালা আকৃতির হচ্ছে এটা। এরপরে দেখো জালিকাকার, জালিকাকার এক্সাম্পলটা কি? অয়ডোগেনাম, আমি যদি ভুল না হয় এটাই, ঠিক আছে? অয়ডোগেনাম। আচ্ছা, এখানে আমি কেমনে মনে রাখতাম জানো? খুবই ফানি বিষয়টা। আচ্ছা, অয়ডোগেনাম এটা আমি মনে রাখতাম, এই যে ডগ দেখতেছো না, এরকম কিন্তু একটা ফিশ থাকে, নাম কি? ডগ ফিশ। ডগ ফিশ বলে কিন্তু ফিশের অস্তিত্ব আছে, ঠিক আছে? এই ডগ ফিশটাকে ধরছি কি দ্বারা? ডগ ফিশকে ধরছি জাল দ্বারা, ঠিক আছে? জাল দিয়ে তো আমরা মাছ ধরি, তাই না? জাল দিয়ে মাছ ধরি। তাহলে ডগ ফিশ বা অয়ডোগেনাম, এটা কি? জালিকাকার। এরপরে সর্পিলাকার, সর্পিলাকার যেটা, এটা কি হবে? এটা হবে হচ্ছে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। এটা কেমনে মনে রাখবা? স্পাইরো মানে এখানে কি, স্পাইরাল শব্দটা তো এখানে আছেই, তাই না? স্পাইরাল শব্দটা কিন্তু এখানে আছে। স্পাইরাল মানে কি? সর্পিল। তাহলে কি সর্পিলাকার হচ্ছে স্পাইরোগাইরা। এরপরে তারকাকার, তারকাকার যেটা, তারকাকার যেটা, সেটা কি? তারকাকারটা হচ্ছে জিগনেমা। আচ্ছা, তোমরা কি জিগজ্যাগ দেখছো? জিগজ্যাগ কি তারার মতন, মানে আঁকা বাঁকা থাকে। জিগজ্যাগটা হচ্ছে আঁকা বাঁকা, ঠিক আছে? তাহলে জিগজ্যাগটাকে যদি আমরা একসাথে তুলনা করি, তাহলে মনে হবে যে তারা। আমরা যদি তারা আঁকি, অনেক সময় স্টার দিতে আমরা এভাবে করি না? এভাবে স্টার দেই কিন্তু, ঠিক আছে? তাহলে এগুলোকে এক একটা জিগজ্যাগ ধরো, তাহলে অনেকগুলো জিগজ্যাগ মিলে কি তৈরি করছে? তারা তৈরি করছে। তাহলে তারকাকার কি? জিগনেমা। আচ্ছা,
এরপর আসো, নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য কি সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা, বীজের বিস্তারে সাহায্য করা, না গ্লুকোজকে শ্বেতসারে পরিণত করা? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি করবে? খাদ্য প্রস্তুত করবে। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এটা নিয়ে বেশি কিছু বললাম না। আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোনটা? অয়েডিগোনাম, জালকাকার। স্পাইরোগাইরা, এটা কি স্পাইরাল। এই যে ওলোথ্রিক্স এটা আছে, এটা হচ্ছে আংটি আকৃতির। ঠিক আছে, এটা হচ্ছে আংটি আকৃতির। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? তুমি কি আমি একটা স্লাইডে সুন্দরভাবে বুঝাইছি, এই স্লাইডটা যদি তোমরা দেখো, দেখো এখানে কি আছে? থাইলাকয়েড। থাইলাকয়েডের ভিতরে এটাকে বলা হয় থাইলাকয়েড প্রকোষ্ঠ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় থাইলাকয়েড প্রকোষ্ঠ। থাইলাকয়েডের মধ্যে যে ফাঁকা স্থান আছে এটাকে বলা হয় থাইলাকয়েড প্রকোষ্ঠ। এই থাইলাকয়েড প্রকোষ্ঠের মধ্যে কোয়ান্টোজোম থাকে। কোয়ান্টোজোম কিভাবে তৈরি হয়? ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো একসাথে মিলে তৈরি করে কোয়ান্টোজোম। তাহলে এই যে তোমার ক্লোরোফিলটা কোথায় থাকে? থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে। ঠিক আছে, ক্লোরোফিল থাকে কোথায়? থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভিতরে বা থাইলাকয়েডে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, নিচের কোনটিতে কোয়ান্টোজোম পাওয়া যায়? কোয়ান্টোজোম আবার দেখো, কোয়ান্টোজোম হচ্ছে কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের প্রকোষ্ঠের ভেতরে। তাহলে এই যে দেখো ক্লোরোপ্লাস্ট। দেখছো একটা স্লাইডে আমরা কত এমসিকিউ শিখছি, কত প্রকার এমসিকিউ আসতে পারে। তুমি যদি এটা ঝাড়া মুখস্থ করো, জিনিসটা না বোঝো, তাহলে দেখবা যে পরীক্ষার হলে ভুলে গেছো। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? শক্তি এখানে কি বলছে দেখো তো? রূপান্তর। ঠিক আছে, শক্তি এখানে কি বলছে? রূপান্তর। শক্তি উৎপাদন বা তোমার হচ্ছে পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বাট রূপান্তর কাকে বলা হয়? রূপান্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টে। এখানে কি রূপান্তর হয়? এখানে হচ্ছে তোমার সৌর শক্তি যেটা থাকে, এই সৌর শক্তি রূপান্তরিত হবে কিসে? রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে সেন্ট্রিওল কে আবিষ্কার করেন? আচ্ছা, সেন্ট্রিওল এখানে দেখো, ভ্যান বেন্ডেন, দুবে, স্ট্রাসবার্গার, বোভারি। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার দুবে কি করছে? লাইসোজোম আবিষ্কার করছে। স্ট্রাসবার্গার কি করছে জানো? ইনি হচ্ছে যে কোষ বিভাজনে যখন আমরা যাব তখন এই শব্দটা স্ট্রাসবার্গারের কথা আমরা পড়বো। তাহলে এখানে কি হবে? ভ্যান বেন্ডেন। ঠিক আছে, আচ্ছা নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে? আচ্ছা, মাকুতন্তু জিনিসটা কি? দেখো, কোষ বিভাজনের সময় এরকম কিছু আকারের আমরা জিনিস দেখতে পাই, ফাইবার দেখতে পাই বা তন্তু দেখতে পাই, তাই না? তো এগুলাতে কি থাকে জানো? এগুলাতে তোমার সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ক্রোমোজোমটা যুক্ত থাকে। এখন এটার উদ্দেশ্য কি তাহলে? ক্রোমোজোমটা জানি আমরা মেটাফেজ পর্যায়ে একদম মাঝখানে বিষুব রেখায় বা ইকুয়েটর অঞ্চলে চলে আসে, তাই তো? এখন এই সেন্ট্রোমিয়ারটা মাকুতন্তুর সাথে লেগে থাকে, লেগে তার মুভমেন্টটা করে বা চলাচল করে একদম মাঝে বা মেটাফেজে চলে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই মাকুতন্তু তৈরি করে কে? মাকুতন্তু তৈরি করে হচ্ছে সেন্ট্রিওলটা হচ্ছে মাকুতন্তু তৈরি করে। আর এই মাকুতন্তু ধরেই কিন্তু অ্যানাফেজ পর্যায়ে যে ক্রোমোজোমটা ভাগ হয়ে দুইটা পোলারের দিকে সেই বিভাজিত ক্রোমোজোমটা চলে যায়। আচ্ছা, এরপরে কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের যে হালকা স্তর, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে একটোপ্লাজম, হায়ালোপ্লাজম, এন্ডোপ্লাজম, টনোপ্লাজম। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টনোপ্লাজম। এটা আরেকটা নাম কি? টনোপ্লাস্ট। ঠিক আছে, টনোপ্লাস্ট। আচ্ছা, এরপরে কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কারণ নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে এটার মাধ্যমে কোষের যত কার্যক্রম আছে সবকিছু সে নিয়ন্ত্রণ করে, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসের উপাদান কোনটা?
নিউক্লিয়াসের উপাদান, দেখো রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। লাইসোজোম, সেন্ট্রোজোম সবগুলো সাইটোপ্লাজমে থাকে। এই যে ক্রোমোজোম যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে। আচ্ছা, কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? ক্যারিওলিম্ফ নামে পরিচিত হচ্ছে এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমটা হচ্ছে ক্যারিওলিম্ফ নামে পরিচিত। ঠিক আছে, ক্যারিওলিম্ফ অথবা নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে ধাত্র পদার্থ থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এ কি করে? এ হচ্ছে এনজাইমের আধার হিসেবে কাজ করে। আচ্ছা, নিউক্লিয়াসের উপাদান কোনটা? নিউক্লিয়াসের উপাদান আবার দেখো, ক্রোমোজোম। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে কে? এইখানেই দেখো, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে কে? আচ্ছা, এখানে ডাব্লু ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং যিনি, ইনি কি করছে? ইনি প্রথম দ্বিবিভাজন দেখছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে যে নামটা দিছে ডাব্লিউ স্ট্যান্সফিল্ড, এটা তাকে তোমার হচ্ছে ডাউট নেওয়ার জন্য দিছে যে স্ট্র্যাসবার্গারকে। কেউ যদি এই নামটা ভুলে যায়, মনে করে মানে এস দিয়ে কিছু একটা ছিল, তারপর মানে এস টি আর কাছাকাছি দিয়ে স্ট্রা দিয়ে কিছু একটা ছিল, তখন সে এই দুইটার মধ্যে কনফিউশনে পড়ে যাবে। ঠিক আছে, এই কনফিউশন ফেলার জন্যই কিন্তু এই দুইটা এমসিকিউ দিছে। তাহলে এটা তো হবে না, এটা তো আগেই বাদ। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে? স্ট্র্যাসবার্গার আছে। আচ্ছা, স্ট্র্যাসবার্গারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ইনি কোষ বিভাজনটা আবিষ্কার করছে। ঠিক আছে, কোষ বিভাজন আবিষ্কার করছে স্ট্র্যাসবার্গার। আচ্ছা, আর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং কি করছে? দ্বিবিভাজন প্রথম পর্যবেক্ষণ করছে। দ্বিবিভাজন পর্যবেক্ষণ করছে, কিন্তু ইনি কি করছে? দ্বিবিভাজন পর্যবেক্ষণ করছে। আচ্ছা, এরপর আসো, ধানের ক্রোমোজোম সংখ্যা কতটি? এটা হচ্ছে মুখস্থ। ধানের ক্রোমোজোম সংখ্যা 24টি। কেমনে মনে রাখছি আমি? আমি মনে রাখছি বাঙালি 24 ঘন্টা কি খায়? ভাত খায়। বাঙালি খালি ভাত ভাত করবে। ঠিক আছে, সবসময় দেখবা যে ভাত ভাত করতেছে। বাঙালি 24 ঘন্টা ভাত খায়। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এই যে দেখো 28টা কার জানো? 28টা হচ্ছে তামাকের। এটা জানতে হইতো আমাদের, আমি বলে দিলাম। 28টা হচ্ছে তামাকের, আর হচ্ছে 24টা হচ্ছে ক্রোমোজোম ধানের। এরপর দেখো, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো VLJI এ আকার ধারণ করে? আমরা জানি যে অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো ভাগ হয়ে যায়, তাই না? অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে ভি আকার মানে কি? সেন্ট্রোমিয়ারটা একদম মাঝামাঝিতে থাকে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এলটা কি? এলটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা তোমার যে একদম মাঝামাঝি থেকে একটু দূরে থাকে, মাঝামাঝি থেকে একটু দূরে থাকে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, মাঝামাঝি থেকে একটু দূরে থাকে। এরপরে যে, তারপর হচ্ছে আই, তাই তো? আচ্ছা, তোমার যে থেকে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর এটা হচ্ছে একদম প্রান্তে। তাহলে কি, সেন্ট্রোমিয়ারটা যখন ভাগ হওয়ার ফলে একদম মাঝখানে থাকবে, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। মাঝখান থেকে একটু দূরে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তারপর হচ্ছে প্রান্তের কাছাকাছি, প্রান্তে না কিন্তু প্রান্তের কাছাকাছি, এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একদম প্রান্তে থাকে, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। একদম প্রান্তে থাকলে কি হবে? টেলোসেন্ট্রিক হবে। তাহলে এখানে এই যে এগুলো ভাগ হয়েছে, এগুলো কখন হয়? অ্যানাফেজে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কখন? ওই যে ভাগ হয়ে মেরুমুখী হয় কোন দশায়? অ্যানাফেজ দশায় বা অ্যানাফেজ ফেজে। ঠিক আছে। আচ্ছা, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় কোন অক্ষরের আকৃতি ধারণ করে? ওই যে VLJI। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আমরা যদি সিরিয়ালটা মনে রাখি তাইলেই হবে। তাহলে সাবমেটাসেন্ট্রিক মানে কি? দ্বিতীয়টা, তাহলে কি এটা? এল হবে। ঠিক আছে। আচ্ছা, যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান ঠিক মাঝখানে, সেটি কোনটা? ঠিক আছে, একদম মাঝখানে। ঠিক কোথায় এটা? মাঝখানে। আমি তো বললাম যে মেটাসেন্ট্রিকটা কোথায়? মাঝখানে। তাহলে এটা কি হবে? মেটাসেন্ট্রিক। এরপরে, কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? বংশগতির উপাদান বহন করে কে? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে তোমার ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে, আর জিনে তো তোমার সবগুলা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বহন করতেছে, তাই না? আচ্ছা, আরএনএতে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি থাকে? আরএনএতে থাইমিনের, আমরা জানি ডিএনএতে এ এর সাথে কি থাকে? টি থাকে। আর
আরএনএ তে কি থাকে, এর সাথে ইউ থাকে। তাহলে অ্যাডিনাইনের সাথে থাইমিন থাকে, এটা কোথায় হয়, এটা ঘটে হচ্ছে ডিএনএ তে। আচ্ছা, এর সাথে ইউ যেটা ইউরাসিল থাকে কখন, আরএনএ তে। তাহলে থাইমিনের পরিবর্তে কি থাকবে, ইউরাসিল। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, কোনটি পাইরিমিডিন বেস। আচ্ছা, পিউরিন এবং পাইরিমিডিন আমরা হচ্ছে নামগুলো একটু জেনে নেই। আচ্ছা, পিউরিন কোনগুলা, অ্যাডিনিন আর গুয়ানিন, এ আর জি। আচ্ছা, তারপর হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন কোনগুলা, বাকি যেগুলো আছে তার মানে কি থায়ামিন, সাইটোসিন এবং শুধুমাত্র আরএনএ তে যেটা থাকে ইউরাসিল। ঠিক আছে, এই তিনটা। তাহলে পাইরিমিডিন বলছে, পাইরিমিডিন কোনটা হবে, সাইটোসিন, ইউরাসিল আর হচ্ছে থায়ামিন, এরকম কোনটা আছে, সাইটোসিন এবং ইউরাসিল, এই যে এটা। আচ্ছা, এরপরে দেখো, নিউক্লিওসাইডে পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনে ফসফেট থাকে, 3 এবং 5-এ, তাই না, 3 এবং 5-এ থাকে ফসফেট এবং 1 নম্বর কার্বনে কি থাকে, নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস যুক্ত থাকে 1 নম্বর কার্বনে। আচ্ছা, ডিএনএ এর মনোমারকে কি বলা হয়, ডিএনএ এর মনোমারকে, আচ্ছা, আরএনএ এর মনোমারকে বলা হয় রাইবোনিউক্লিওটাইড, আর ডিএনএ এর মনোমারকে কি বলা হয়, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এখন ডিঅক্সি মানে কি, অক্সিজেন নাই, তাহলে কত নম্বর কার্বনে একটা অক্সিজেন ঘাটতি আছে, 2 নম্বর কার্বনে। ঠিক আছে, 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন ঘাটতি থাকে, এজন্য এটাকে বলা হয় ডিঅক্সি। আচ্ছা, নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান, নিউক্লিক অ্যাসিডের উপাদান, এই যে দেখো এগুলা রাইবোজ, মল্টোজ, ম্যানোজ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কোষ রসায়ন, এগুলো সম্বন্ধে মানে জানতে পারবা আর কি। তো মল্টোজ যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজ মিলে তৈরি হয়, তাই না। এরিথ্রোজ যেটা এক ধরনের, এটা টেট্রোজ। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের টেট্রোজ, মনোস্যাকারাইডের একটা প্রকারভেদ, তাই না, 4টা কার্বন মিলে তৈরি হয় টেট্রোজ। মল্টোজ যেটা, এটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর এই যে রাইবোজ যেটা, রাইবোজ হচ্ছে এক প্রকার হেক্সোজ, তাই না, রাইবোজ হচ্ছে এক প্রকার হেক্সোজ, মানে হচ্ছে 6টা কার্বন নিয়ে সে তৈরি। আর রাইবোজ সুগার, সরি রাইবোজ হচ্ছে পেন্টোজ, মানে হচ্ছে 5 কার্বন। ঠিক আছে। আচ্ছা, এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপাদান। আচ্ছা, এরপরে কোনটি পিউরিন বেস, পিউরিন বেস কোনটা, অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন গুয়ানিন কোথায় আছে, এই যে অ্যাডিনিন। এরপর আসো, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারের ক্রম হলো কোনটা। ঠিক আছে। আচ্ছা, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড মানে কি হবে, এখানে কি বোঝাইছে, ডিএনএ বোঝাইছে, কি এটা, ডিএনএ। তাহলে অ্যাডিনিনের সাথে কি, থাইমিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন, এই যে প্রথমটাই আমাদের কারেক্ট। গুয়ানিনের সাথে কখনো কি অ্যাডিনিন যুক্ত থাকে, দেখো তো, গুয়ানিনের পরে এখানে কি দিছে, অ্যাডিনিন দিছে, ভুল এটা। তারপর সাইটোসিনের সাথে কি থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিনের পরে কি দিছে, অ্যাডিনাইন দিছে, ভুল এটা। তারপর হচ্ছে থাইমিন, থাইমিনের সাথে এটি না, তাহলে থাইমিনের সাথে কি থাকবে, অ্যাডিনিন থাকবে, এখানে কি আছে, গুয়ানিন দিছে, তার মানে এটা কি ভুল, তাহলে আমাদের প্রথমটা যেটা এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোনটি জীবের বংশগতীয় পদার্থ, আচ্ছা, বংশগতীয় পদার্থ কোনটা, ডিএনএ। এখানে কেউ কিন্তু ভুল করিও না, আরএনএ যাদের ডিএনএ নাই তাদের কিন্তু বংশগতীয় এটা হচ্ছে পদার্থ হচ্ছে আরএনএ। ঠিক আছে, তারা তাদের ক্যারেক্টারিস্টিক্স মানে বহন করতে সাহায্য করে, কিন্তু আমাদেরকে বা এখানে জীবের যেহেতু বলা হয়েছে, অবশ্যই এটা তোমাকে ধরে নিতে হবে যেটা উন্নত শ্রেণীর জীব তাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা কি ডিএনএ। কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত, ডিএনএটাকে মাস্টার মলিকুল নামে পরিচিত, কারণ সে কি করে, সব ক্যারেক্টারিস্টিক্স বা বংশগতির কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আরএনএ কে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায়, দেখো আরএনএ কে হাইড্রোলাইসিস করলে অবশ্যই ডিঅক্সিরাইবোজ পাওয়া যাবে না, কারণ ডিঅক্সিরাইবোজ তো ডিএনএ এর একটা গাঠনিক উপাদান, তাই না। তারপর হচ্ছে থায়ামিন, হিস্টোন। আচ্ছা,
অ্যাডেনিনের পরিবর্তে আরএনএতে কি থাকে, ইউরাসিল থাকে, তার মানে থায়ামিন থাকে না, তাহলে এটা কি হবে, ইউরাসিল। আর হিস্টোন প্রোটিন কোথায় থাকে, ডিএনএ তে থাকে। হিস্টোন প্রোটিন কিন্তু ডিএনএ তে থাকে, ঠিক আছে। হিস্টোনটা কি এক ধরনের প্রোটিন। এই প্রোটিনটা কোথায় থাকে, এই প্রোটিনটা থাকে ডিএনএ তে। আচ্ছা, এরপরে আসো, কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোজোমের সাথে যুক্ত, রাইবোজের সাথে যুক্ত হয়। আচ্ছা, কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে যুক্ত হয়, তার মানে কি, এটা কি বোঝাচ্ছে, আরএনএ। তাহলে আরএনএ তে শুধুমাত্র কোনটা থাকে, ইউরাসিল থাকে। বুঝছো কি, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ মানে কি ডিএনএ, রাইবোজ মানে যেহেতু বলছে এটার জন্য কি হবে, এটা আরএনএ হবে। আরএনএ তে কোনটা থাকে, ইউরাসিল থাকে। আচ্ছা, এরপরে নিচের কোনটি 3' প্রান্তে সিসিএ লেজ থাকে। আচ্ছা, এটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর আরো কিছু বৈশিষ্ট্য জানতে হবে আমাদের। সিসিএ লেজ ছাড়াও আর কি থাকে, অ্যান্টিকোডন লুপ থাকে, অ্যান্টিকোডন লুপ অথবা ফাঁস, ঠিক আছে, এটা থাকে। আচ্ছা, এটা কিন্তু টিআরএনএ তে থাকে। আর অ্যান্টিকোডন একটু আগে আমরা পড়ে আসলাম, অ্যান্টিকোডন বিদ্যমান কোথায়, টিআরএনএ তে। এরপর একটু আমরা ফার্স্টে যাই, অ্যান্টিকোডন বহন করে আবার টিআরএনএ। আচ্ছা, এরপরে দেখো, একটি অ্যান্টিকোডনে কতটি নাইট্রোজেন বেস থাকে, একটি অ্যান্টিকোডনে 3টা নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। একটি অ্যান্টিকোডনে থাকে 3টা নাইট্রোজেন বেস, এটা আমাদের মুখস্থ পড়া। আচ্ছা, আগের কোশ্চেনটা, এই যে 3টা নাইট্রোজেন বেস থাকে, এটা কিন্তু আমাদের জানতে হবে। টিআরএনএ তে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন গঠিত, আবার 3টা নাইট্রোজেন বেস, ঠিক আছে। নাইট্রোজেন বেস কয়টা থাকে, 3টা। খুবই কিন্তু মনোযোগ দিয়ে শুনে ফেলো, এটা কিন্তু অনেকবার আসছে। নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমারি তৈরি হয়। আচ্ছা, প্রাইমারি না, এটা হবে প্রাইমার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে প্রাইমার, এটা সঠিকটা হবে প্রাইমার। আচ্ছা, প্রাইমার তৈরি হয় কোন প্রক্রিয়ায়, রেপ্লিকেশন প্রক্রিয়ায়। রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, এই যে রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়। কোন এনজাইম সাহায্য করে, প্রাইমেজ এনজাইম সাহায্য করে। আচ্ছা, আর ট্রান্সক্রিপশনে কিন্তু কোনো প্রাইমারের প্রয়োজন হয় না, ট্রান্সক্রিপশনে কোনো প্রাইমারের প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন যেটা সময় হাইড্রোজেনের বন্ধনী ভাঙে কোন এনজাইম, এর হচ্ছে বন্ধনী, হাইড্রোজেনের বন্ধনী ভাঙে কোন এনজাইম, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভাঙে। আচ্ছা, হাইড্রোজেন যে বন্ধনী অবশ্যই তো পলিমারেজ করবে না, কারণ পলিমারেজ নিউক্লিওটাইড গুলাকে জোড়া লাগায়, তাই না, মানে নিউক্লিওটাইড গুলো অনেকগুলো একসাথে নিয়ে এসে সে ডিএনএ পলিমার তৈরি করে, এই জন্য এটার নাম পলিমারেজ। লাইগেজ কি করে, লাইগেজ হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওইখানে আমরা পড়ছিলাম যে লাইগেজ বা তোমার লাইগেজ এনজাইমটা কি করে, তোমার হচ্ছে টার্গেট জিনের সাথে তোমার যে হোস্ট, তোমার প্লাজমিড আছে, এই দুইটার কানেক্ট করে, ঠিক আছে, লাইগেজ। তারপর প্রাইমেজ কি করে, প্রাইমেজ হচ্ছে প্রাইমার তৈরি করে। এখানে দেখো ট্রান্সক্রিপশন, এখানে ট্রান্সক্রিপশন অপশনটা না হয়ে এখানে হেলিকেজ হওয়ার কথা, যতদূর আমি জানি, ঠিক আছে, এখানে হেলিকেজ অপশনটা আসার কথা, হেলিকেজ। আর এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, হেলিকেজ অপশনটা, বুঝছো। আমি যখন এমসিকিউ গুলো দেখছিলাম এখানে হেলিকেজ ছিল, স্লাইডে তুলতে হয়তো ভুল করছে। আচ্ছা, এরপর দেখো, ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে, এই যে দেখো হেলিকেজ, হেলিকেজটা হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করে। তাহলে সবগুলোর কাজ কিন্তু আমাদের জানতে হবে, লাইগেজের কাজ বলছি, পলিমারেজ বলছি, আর আইসোমারেজ এনজাইম মানে কি, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে পরিণত করে, এটার কাজ কে করে, আইসোমারেজ। আর এই যে হেলিকেজ হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করে। আরএনএ তৈরির প্রক্রিয়া কোনটা, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কি, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, তাই না। ডিএনএ এখান থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হয় প্রোটিন, প্রোটিন তৈরি হয়, তাই না। এখন দেখো, এইখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আচ্ছা, তারপর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, ঠিক আছে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, এটা লিখলাম না। ডিএনএ থেকে আরএনএ প্রোটিন, উপরোক্ত প্রক্রিয়াটিকে বলা হয়, ডিএনএ থেকে কি তৈরি হয়েছে, আরএনএ, আরএনএ থেকে কি তৈরি হয়েছে, প্রোটিন। তাহলে লাস্টে যে প্রোটিন তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, এরপরে দেখো, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে, আরএনএ থেকে প্রোটিন, এই যে ট্রান্সলেশন। আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ঠিক আছে না।
এরপর দেখো প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? দেখো প্রি এমআরএনএ, এই প্রি এমআরএনএ এর দুইটা পার্ট থাকে, জানো? প্রি এমআরএনএ এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্সনস, আরেকটা হচ্ছে ইন্ট্রনস। এক্সনস যেটা এ কি করে? এক্সনসটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? এখন যদি আমরা প্রি এমআরএনএ যে এক্সনস অংশটা এটা বৈশিষ্ট্য প্রকাশ করে, তার মানে কি এটা হবে ট্রান্সলেশন তৈরি করে বা ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। আর ইন্ট্রনস তাহলে কি করে? ইন্ট্রনসটা কেটে ফেলতে হয় স্প্লাইসিং এর মাধ্যমে। প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ইন্ট্রনসটা কেটে ফেলে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি ট্রান্সলেশন হয় কোথায়? এক্সনসে। এরপরে ডিএনএ এর টেমপ্লেট সূত্রকের এটার কি অনুক্রম কি বলছে? GCAT। এখান থেকে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ তে এর সাথে কি থাকে? এর সাথে থাকে ইউরাসিল। এখন দেখি তো 3 নম্বরে ইউরাসিল কোথায় আছে? এখানে শুধু নাই, তার মানে এটা আগে বাদ, তাই না? এখন বাকিগুলো দেখি, জি এর সাথে সি, সি এর সাথে জি, এ এর সাথে ইউ, টি এর সাথে এ। আচ্ছা, এটা ঠিক আছে। এখন বাকিগুলো কি ভুল আছে আমরা দেখি। জি এর সাথে জি, ভুল না? ভুল তো অবশ্যই, তাই না? জি এর সাথে সি হবে, তারপর জি এর সাথে সি, সি এর সাথে জি, তারপর এ এর সাথে ইউ, থাইমিনের সাথে আবার ইউ দিছে, এটা ভুল। কারেক্ট অ্যান্সার কোনটা? প্রথমটা। তারপর দেখো এটা অনুক্রম এটিসি, অ্যাডিনাইন, অ্যাডিনাইনের সাথে কি হবে? ইউরাসিল, তার মানে কি হবে? ইউ। তারপর টি এর সাথে কি আসবে? অ্যাডিনিন আসবে। তারপর সি, সি এর সাথে কি আসবে? জি আসবে, তাহলে কি হবে? ইউএজি, ইউএজি এটা। এরপর আসো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে এমআরএনএ এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, তাই না? এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আচ্ছা, ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম মানে এটিজিসি হলে এমআরএনএ। এমআরএনএ মানে কি? এমআরএনএ মানে আরএনএ, তাহলে আরএনএ তে কি থাকবে? এ থাকলে কি থাকে? ইউ, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি। আমরা অপশনের সাথে মিলানোর আগে আমরা এইভাবে একটু করলে ভালো হবে, যদি আমরা অনুক্রমটা লিখে ফেলি যে কোনটার সাথে কোনটা হয়েছে, সঠিকটা বের করলাম, এরপর একবারে মিলাই ফেলবো যে কোনটার সাথে মিলতেছে। ইউএসিজি, এই যে দেখো ইউএসিজি। এরপরে দেখো মানব জিনোমে 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য অংশগ্রহণ করে, বাকি 58 ভাগ জিন নিষ্ক্রিয় থাকে। এই যে নিষ্ক্রিয় যে জিন থাকে 58 ভাগ, এটাকে বলে জাঙ্ক ডিএনএ। এখন এটা তো আমরা জানি যে জাঙ্ক ডিএনএ কি, তাহলে 58 ভাগ যেটা নিষ্ক্রিয় থাকে এটা হচ্ছে জাঙ্ক ডিএনএ, আর 2% যেটা কর্মক্ষম থাকে। 2% হচ্ছে কর্মক্ষম থাকে, ঠিক আছে, কাজ করে বা বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। এখন মানুষের সাথে শিম্পাঞ্জি, এদের তোমার জিনের কত পার্সেন্ট মিল আছে জানো? শিম্পাঞ্জির সাথে মিল আছে মানুষের 98%, আর গরিলার সাথে মিল আছে 97%, ঠিক আছে? এটা হচ্ছে শিম্পাঞ্জির সাথে 98%, 97% হচ্ছে গরিলার সাথে। একটু বইতে আছে, দেখে নিও। জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? আচ্ছা, জেনেটিক কোড একটা হচ্ছে ট্রিপলেট, তাই না? ট্রিপলেট কোডন, তাহলে কয়টা থাকবে? 3টা। ট্রিপলেট কথা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারতেছি ট্রিপলেট মানে 3 কথাটা আছে এখানে। আচ্ছা, কোডন AUG কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? AUG কি? এটা হচ্ছে স্টার্ট কোডন, তাই না? স্টার্ট কোডন এটা কি তৈরি করবে? মিথিওনিন তৈরি করবে, এটা হচ্ছে স্টার্ট কোডন। তারপরে দেখো নিচের কোনটি সেরিন অ্যামিনো অ্যাসিড চিহ্নিত নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, যত আমি এমসিকিউ দেখছি শুধুমাত্র এই এমসিকিউটাই একটু আলাদা। তোমরা হয়তো এখন বলবা যে ভাই আমরা কি সব অ্যামিনো অ্যাসিড মানে কোনটা কোন কোডন দ্বারা কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করছে এগুলো মুখস্থ করব? এতগুলো তো মুখস্থ করে রাখা সম্ভব নয়, এবং পরীক্ষা যে আসবে তার তো কোনো গ্যারান্টি নাই। এতগুলো মুখস্থ করে তো আমার কষ্ট, মনেও তো থাকবে না, তাই না? তো দেখো যেটা আসছে সেটা তুমি শুধুমাত্র করে ফেলো। সেরিন যেটা, সেটা কি? সেরিনটা হচ্ছে ইউসিসি, ঠিক আছে? ইউসিসি। এখন এখানে ইউএজি, এটা কি? ইউএজি তো হচ্ছে একটা স্টার্ট করুন, তাই না? আচ্ছা, আর এই সেরিন যেটা, সেরিনটা আমরা আলাদাভাবে শুধু মনে রাখবো ইউসিসি। নিচের কোনটি স্টার্ট কোডন? স্টার্ট কোডন কোনটা?
স্টার্ট কোডন হচ্ছে AUG, এটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন, তাই না? বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের স্টপ কোডন, UAG, তারপর হচ্ছে UGA, UAA, এগুলো সবগুলো হচ্ছে আমাদের স্টপ কোডন, আর স্টার্ট কোডন একটাই হচ্ছে AUG। আচ্ছা, সমাপ্তি কোডন, এটা হচ্ছে সমাপ্তি হবে। সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি? আচ্ছা দেখো, সমাপ্তি কোডন নির্দেশ করে না UAA সমাপ্তিকরণ, UGA সমাপ্তিকরণ, UAG এটা সমাপ্তিকরণ, যে AUG এটা হচ্ছে একটা স্টার্ট করণ, তার মানে কি এটা নির্দেশ করে না। আচ্ছা, নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হবে? ট্রান্সলেশন শুরু হবে মানে কি? ওই যে যেটা স্টার্ট করণ, মেথিওনিন। তারপরে জেনেটিক কোডে mRNA এর স্টার্ট কোডন কোনটা? mRNA এর স্টার্ট কোডন আবার দেখো মেথিওনিন, একই প্রশ্ন। তারপর জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড মোট কতটি? আচ্ছা দেখো, টোটাল 22 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে প্রোটিন গঠন করে কত ধরনের? 20 ধরনের, ঠিক আছে, এটা অ্যান্সার কি 20। আচ্ছা, এরপরে দেখো, কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধের সংকেত প্রদান করে? AUG স্টার্ট কোডন, UAG, UGA, কোনটা কোনটা? UAG, UGA, UAA, ঠিক আছে, এগুলো হচ্ছে স্টপ কোডন। তাহলে কোনটা আছে? UAA, এই যে। আচ্ছা, জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কি বলে? কার্যকরী, জিনের কার্যকরী একক, ঠিক আছে। আচ্ছা, পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কি বলে? পলিপেপটাইড সংশ্লেষ বা জিনের কার্যকরী এককটাকে হচ্ছে সিস্ট্রন বলে, ঠিক আছে। সিস্ট্রন হচ্ছে জিনের কার্যকরী একক, এটা ভালো করে জেনে রাখো, জিনের কার্যকরী এককটা কি? সিস্ট্রন। এরপরে ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনের অংশ নাই, রিকম্বিনেশন যেটা অংশ নাই সেটাকে কি বলে? রেকন বলে। তারপর মিউটেশন যেটা ঘটে সেটাকে কি বলে? মিউটন বলে। সিস্ট্রনটা কি? সিস্ট্রনটা হচ্ছে জিনের কার্যকরী একক, তাই না? একটু আগে আমরা দেখলাম। মিউটেশনে কি হয়? মিউটনে হচ্ছে মিউটেশন হয়, মিউটেশনের একক আর কি, জিন মিউটেশনের একক। জিন মিউটেশনের একক কি? মিউটন, আর রিকন হচ্ছে রিকম্বিনেশন একক। আচ্ছা, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটা? এই যে UAG, UGA, UAG আর UAA, এগুলো হচ্ছে টার্মিনেশন কোডন। কোন কোডটির অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই? অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ নাই মানে কি? আবার দেখো সমাপ্তি কোডন কোনটা, এটা চাইছে। সমাপ্তি কোডন হচ্ছে UAA। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের শেষ ছিল। সো আমরা হচ্ছে দেখো অনেকগুলো এমসিকিউ করলাম, অনেকগুলো এমসিকিউ সলভ করছি। আমরা যে শুধু ওই কোশ্চেনটার অ্যান্সার জানছি এরকম না, আমরা হচ্ছে পাশাপাশি আরো যেগুলো এমসিকিউ ছিল মানে ইনফরমেশন ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করছি। সো আমাদের প্লে লিস্টে কিন্তু আবার বলি সব বোর্ড কোশ্চেনগুলো অ্যাড থাকবে, আমরা এইভাবে সলভ করব, ঠিক আছে। তাহলে এটা তোমার হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতে কাজে লাগবে। তো এটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পেতে পারো, আবার যারা আসলে আমাদের মেডিকেল ব্যাচগুলোতে ভর্তি আসো, তারা এনরোল করছো যারা, তারা কিন্তু ওয়েবসাইটে সরাসরি ওইখানে দেখতে পাবে, নিচে ওয়েবসাইটে চেক করলেই পেয়ে যাবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।